হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজ রবিবার, আজ আমরা রয়েছি তারাপীঠে, আর এখন সময় হচ্ছে ভোর 5:30। আমরা আজ অনেক সকাল সকাল উঠেছি, প্রায় 4:30 সময়। এই শীতের দিনে ভোরবেলা উঠে ঠান্ডা জলে স্নান করে ওই যে মকর সংক্রান্তির দিনের কথাটি মনে পড়ে গেল। যাই হোক, স্নান করার পরে শাড়িটাই পরে নিয়েছি, আর এদিকে সকলেই রেডি। মা বাবা আমরা তিনজনই রেডি হয়ে গেছি, এরপর বেরোবো। তবে বেরোনোর আগে সোয়েটারটা পরে নিলাম, কারণ বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা। আগের দিনেই ভেবেছিলাম যে 4:30 সময় বেরিয়ে পড়বো, তবে সেটা আর হলো না। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, আর এই যে এখন 5:30 সময় আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এদিকে এসে তো আমরা পুরোপুরি অবাক, এত লাইন পড়ে গেছে যে কি বলবো। আমরা রয়েছি একদম লাইনের শেষ মাথায়। আমি যেহেতু প্রথমবার এখানে এলাম, এই এত ভোরেও এত লাইন দেখে সত্যি একটু ঘাবড়িয়ে গেছিলাম। তবে আনন্দও লাগছিল ভীষণ পরিমাণে, কারণ এই প্রথমবার আমি এখানে পুজো দিতে এলাম। চারিদিকে এত লোক, আর মাঝখানে এত সুন্দর এত বড় একটা পুকুর, আর তার মাঝে আবার রাজহাঁস ভাসছে। কি ভীষণ সুন্দর লাগছে দেখুন দেখতে জায়গাটা। সাইডের ওই উঁচু ফ্ল্যাটগুলি দেখে মনে হচ্ছে এরাই যেন এই ভীষণ বড় পুকুরটিকে পাহারা দিচ্ছে। অনেক লম্বা লাইন হয়েছে ঠিকই, তবে আস্তে আস্তে সামনের দিকে বেশ ভালোই এগোচ্ছে। এই যে এখানে একটা গোশালা রয়েছে দেখছি, তবে একটাও গরু দেখতে পাইনি। একটু আগে যে রাজহাঁসগুলো পুকুরে সাঁতরে বেড়াচ্ছিল, ওরাই আবার দেখুন পাড়ে উঠে পড়ে খাবার খাচ্ছে। আর বুনু এটা দেখে ভীষণ খুশি। এই যে এতক্ষণে একটা গরু দেখতে পেলাম। মা বলছে গরু রয়েছে ভেতর দিকে, তবে আমি দেখতে পাচ্ছিলাম না। এখানে একটা গরু উঁকি মারছে দেখে বুঝলাম যে হ্যাঁ রয়েছে। যাই হোক, এখন আমরা অনেকটাই সামনে এগিয়ে এসেছি। এখানে আবার একটা ব্যারিকেডের মতো রয়েছে, মানে এই জায়গাটায় একবার ওই মাথা গিয়ে আবার এদিক থেকে ঘুরে যেতে হবে, নয়তো এত মানুষকে তো অ্যাডজাস্ট করা যাবে না। এই জিনিসটা দেখে আমি একটু অবাকই হলাম। ভোরের আলো ফুটেছে, কি ভীষণ ভালো লাগছে দেখুন মন্দিরটা দেখতে। আর এত লোকজনকে দেখে মনটা যেন আরোই ভালো হয়ে যাচ্ছে। চলুন, দাঁড়িয়ে থাকলে চলবে না। এখন যেহেতু লাইনটা এগোচ্ছে, তো আমাদেরকেও লাইনের সাথে সাথে এগোতে হবে। এই মন্দিরটা যত দূর দেওয়াল দেওয়া আছে, আর এই দেওয়ালের ধারে ধারে মন্দিরটা কখন কে কিভাবে স্থাপিত করেছেন সমস্তটাই লেখা রয়েছে, আর সেই সমস্ত দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। ভিড়ের মাঝে টুকটুক করে এগোতে এগোতে এই লেখাগুলি পড়তে আর এই ছবির দৃশ্যগুলো দেখতেও ভীষণ ভালো লাগছে। চলুন, অনেক তাড়াতাড়ি লাইনটা এগোচ্ছে বলুন। এই সামনের দিকে আবার দেখছি খাবার দাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। এই মন্দিরে খাবার খেতেও পারেন আপনারা, তবে টাকা দিয়ে খাবারটা খেতে হবে। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, সেটা দিয়েই খেতে হবে। এই খাবারগুলোর থেকে কি ভীষণ গন্ধ ছাড়ছিল। নিরামিষ ঠাকুরের ভোগের একটা আলাদাই স্বাদ। চলুন, অনেকটাই এগিয়ে এসেছি। এই সামনেও আবার দেখছি একটা ব্যারিকেডের মতো রয়েছে। কোথায় ছিলাম বলুন তো আমরা? ওই যে ওই কোণাতে। ওখান থেকে এই অবধি আসতে আসতে 2-2.5 ঘন্টা মতো সময় লেগে গেল। তবে মা বলছিল যে এবারে নাকি অনেক তাড়াতাড়ি আসা হচ্ছে। আমার মা তো আগেও 2-3 বার এসেছে, তো মা বলে আগের বারে নাকি আরোই অসুবিধা হয়েছিল, লাইন এগোতেই এগোচ্ছিল না, এত ভিড়। এই যে এখন আমরা মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি, তো সে কারণে বাবা পুজোর ডালিগুলো দিয়ে গেল। 2টো ডালি নিয়েছি আমরা, একটা আমাদের একটা পশেন মামাদের। ওখান থেকে মন্দিরের এই সামনে পর্যন্ত আসতে 1-1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। আর এখানে না মোবাইল ফোনগুলো জমা নিয়ে নেওয়া হচ্ছিল, তো আমিও জমা দিয়েছিলাম। এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আবার আমরা মোবাইলগুলো নিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পর এখন আমি যাচ্ছি ঘাটে ধূপ জ্বালানোর জন্য। এখানে মন্দিরের সামনে কোনো রকম ধূপ জ্বালানো যাবে না। এই ঘাটের কাছে ধূপ দেওয়ার ব্যবস্থা আছে, এখানেই ধূপটা জ্বালাতে হবে। আর এখান থেকেই মন্দিরের দিকে ধূপগুলো দেখিয়ে নিতে হবে, কারণ মন্দিরের ভেতরে তো অনেক লোকজন রয়েছে, কার কখন কোথায় আগুন ধরে যাবে, সে কারণেই এখানে ধূপের কোনো ব্যবস্থা নেই। এই যে ফুল বেলপাতা আপনারা দিতেই পারেন। আমি একটা বেলপাতার মালা নিয়ে ওই যে নন্দী মহারাজের গলায় দিয়ে দিলাম, আর তারপর এখন মন্দিরের উপরে উঠে নন্দী মহারাজকে আমার ইচ্ছাটা বলে দিলাম। শুনেছি নন্দী মহারাজের কানে নিজের ইচ্ছা বলে দিলে মহাদেবের কানেও পৌঁছে যায়। যাই হোক, এখন আমি যাচ্ছি মন্দিরের ভেতরে একটু প্রণাম করার জন্য। এই সমস্ত ভিডিওগুলো আমার বাবা করে দিয়েছে, ওই কোনো রকম নড়বড় করে দিয়েছে, তবে উনি ছিল বলেই এই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা মন্দিরের বাইরে এলাম। এখানে এসে এত লোক দেখে সত্যিই অবাকই হচ্ছি। যখন এলাম তখনও 2-1টা লোক ছিল, তবে এখন যেন মানুষজনের পরিমাণটা 2 গুণ 3 গুণ বেশি হয়ে গেছে। চলুন, সামনের দিকে এগোতে এগোতে আশেপাশের দোকানগুলোও একটু দেখে ফেলি। এই প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর তারা মায়ের মূর্তি রয়েছে, দেখেই যেন প্রাণ চোখ দুটোই জুড়িয়ে যাচ্ছে।
তবে এত দাম যে এগুলো কেনার কথা ভাবতেই পারছি না। প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দাঁড়িয়ে গেলে যেন মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসই নিয়ে ফেলি। এই যে এই দোকানটিতে কি ভীষণ সুন্দর ঠাকুরের জিনিসপত্রগুলো রয়েছে দেখুন। মূর্তিও রয়েছে মায়ের বেশ অনেকগুলোই, আর ভীষণ সুন্দর দেখতে। আমার মা আগের বছর যখন এখানে পুজো দিতে এসেছিল, এখান থেকে আমার জন্য একটা সিঁদুর কৌটো নিয়ে গেছিল। এই যে ঠিক এরকম ডিজাইনেরই একটা সিঁদুর কৌটো নিয়ে গেছিল, যেটাতে আমি বাড়িতে সিঁদুর পরি। আর এরকমই সেম একটা ডিজাইনের সিঁদুর কৌটো মা এখন নেবে বলছে। তো সেটাই একটু দেখছি যে কোনটা ভালো হবে। আমার তো অন্য ডিজাইনগুলো সেরকম ভালো লাগছে না, ওই রকম ডিজাইনেরই একটা নিলাম যেমনটা আমার আছে। আর এই যে এখানে এলে এই পেড়াগুলো না খেলে কি হয়, তো একটা পেড়া নিয়ে নিয়েছি। তবে দিন যাওয়ার সাথে সাথে এই জিনিসের দামটা বাড়লেও জিনিসটা খেতে কিন্তু এতটাও ভালো হচ্ছে না, মানে স্বাদটা যেন দিন দিন কমেই যাচ্ছে। এখন আমরা রয়েছে একটা দোকানে। এই দোকানে কাঠের জিনিসগুলো কি সুন্দর লাগছে দেখুন। এখানে বেশিরভাগ দোকানে এই যে ঠাকুরের মূর্তি আর ঠাকুরের ছবি দিয়ে ফটো ফ্রেম বাঁধানো, এইগুলোই বেশি রয়েছে। আর এই ফটো ফ্রেমগুলো দেখতে কি ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে সবকটাই যেন কিনে ফেলি। এই যে এই লাইনের প্রত্যেকটা দোকানেই এই ফটো ফ্রেমগুলো রয়েছে। চলুন, অনেক ঘোরাঘুরি হলো, এরপর একটু খিদেও পেয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, সকাল থেকে তো সেরকম কিছু খাইনি, ওই একটা পেড়াই খেলাম। তো এখানে এলাম একটু জলখাবার খাওয়ার জন্য। আমি একটা দোসা খাবো, মা অবশ্য কিছু খাবে না বলছিল, তবে বললো ঠিক আছে একটু কচুরি খেয়ে ফেলি। তো এই যে মা আর বাবা কচুরি খাচ্ছে, আমি এদিকে খাচ্ছি দোসা। আমার দোসা তো ভীষণ প্রিয়, ভাবলাম দেখি এখানে দোসাটা কেমন বানাই। এখানে তো নিরামিষ, পেঁয়াজ আরে কিছু দেওয়া হয় না, খেতে বেশ ভালোই লাগছিল। এই পুরো দোসাটাই আমি খেয়েছিলাম। সকালের খাবারটা আজকে বেশ ভালোই হয়েছিল। তবে সাম্বারটা আমি একটুও খাইনি, কারণ মনে হচ্ছিল সাম্বারটাতে যেন গুঁড়ো লঙ্কা দিয়েছে। আমি যে দোকানে খেতাম না, ওখানে গুঁড়ো লঙ্কা সেরকম ব্যবহার করে না, ওই কাঁচা লঙ্কা আর সিদ্ধ সিদ্ধ মতোই সাম্বারটা হয়। ও কারণে সাম্বারটা আর খেলাম না, কারণ ওই মশলাপাতিটা খেতে চাইছিলাম না। মায়ের কচুরিটা ভাবলাম একটু খেয়ে দেখি তো কেমন। সত্যি বলতে কচুরির সাথে যে তরকারিটা দেওয়া হয়েছিল, ওটা খেতে ভীষণ ভালো লাগছিল। ওই একটু মতোই কচুরিটা খেয়েছিলাম, কারণ লুচি খেলে না আবার পেটে ব্যথা করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আর রুমে যাচ্ছি না, যাচ্ছি এদিকে মহাশ্মশানের দর্শন করতে। মায়ের মুখে শুনেছি মহাশ্মশানে সন্ধ্যাবেলা গেলেই অনেক রকম জিনিস দেখতে পাওয়া যায়, সাধুরা অনেক যজ্ঞ টজ্ঞ করে। তবে সন্ধ্যাবেলায় তো আজকে আর যাওয়া হবে না, আমরা বাড়ি ফিরবো, সে কারণে এখনই যাচ্ছি। এই যে জায়গাটি দেখছেন, এখানে সাধুদের কবর দেওয়া হয়। আর যতজনের কবর দেওয়া হয়েছে তটা গাছ লাগানো আছে, আর ওই গাছগুলো ঘেরাও করাও রয়েছে। ওখান থেকে 1 মিনিটের হাঁটা পথ, আর আমরা চলে এলাম মহাশ্মশানের কাছে। এই যে চুল্লিগুলো দেখছেন, এই চুল্লিগুলোতেও মানুষের অন্তিম সংস্কার করা হয়। আর ওই যে সামনে রয়েছে মহাশ্মশান। মা এই সময় দাঁড়িয়ে রয়েছে আমার মাথাটা চুলগুলো বেঁধে দেওয়ার জন্য, চুলটা খুলে এসেছিলাম তো সে কারণে। আমরা এখন মহাশ্মশানের ওপর দিক করে যাচ্ছি। ভেবেছিলাম এই জায়গাটা পুরোটাই ঘুরবো, তবে জানেন তো এখানে ঢুকতেই এমন বিকট একটা গন্ধ নাকে আসছিল যে আমি সামনের দিকে আর একটা পাও বাড়াতে পারলাম না। এখান থেকেই আমি ফিরে এসেছিলাম। কি আজব ব্যাপার তাই না, আমাদেরকে শেষ জীবনে এখানেই আসতে হবে, তবুও যেন বেঁচে থাকতে এই জায়গাটার দিকে যেতে একদমই ইচ্ছা করে না। সত্যি এমন বিকট গন্ধটা নাকে আসছিল যেন আমি এখানেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন ভাবনা লাগছিল আমার। জানি না আরও মানুষজনেরা কিভাবে উপর দিকে যাচ্ছিল। আমরা এখন বাড়ি ফিরবো বলতে রুমে যাব প্রথমে। তো যাওয়ার আগে এখানে একটা নদী দেখলাম, ভাবলাম এই জায়গাটাও একটু ঘুরে যায়। এখানে নদীটার চারপাশটা বাঁধানো রয়েছে বলে কি ভীষণ ভালো লাগছে দেখুন দেখতে। যাওয়ার পথে রাস্তায় এই ব্যাগের দোকানটা আমার চোখে পড়লো। কি ভীষণ সুন্দর বস্তা দিয়ে ব্যাগগুলো বানিয়েছে দেখুন। দেখে বোঝার উপায় আছে যে এগুলো সে গাছ বস্তা হয়, ওই বস্তাগুলো দিয়ে বানিয়েছে। না না, ওই পোস্তর বস্তা না কি বলে, কি ভীষণ সুন্দর লাগছে দেখুন ব্যাগগুলো দেখতে। রুম থেকে আমরা তো খালি পায়েই গেছিলাম, আর খালি পায়ে একটু আধটু ঘোরাঘুরি করে আবার এলাম। তো এখন এই যে দেখুন শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, 12টার সময় আমাদেরকে আবার এই রুমটাও খালি করতে হবে। তো দেখুন এই চেঞ্জ করার পরে আমরা আবার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। মা ওদিকে সমস্তটাই গুছিয়ে নিচ্ছে, মামিমাও রেডি হয়ে গেছে আর বুনুও রেডি হয়ে আছে। ভেবেছিলাম আবার একবার তারাপীঠের ওদিকে যাব, তবে এরা সবাই বলছে যে না, এরপর সোজা বাড়ির দিকে যাব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে গাড়িতে উঠেও গেছি। কিন্তু এই সোজা বাড়ি যাব না, এখান থেকে আরও একটা মন্দিরে যাব, বক্রেশ্বর মন্দির। ওখানে গিয়ে ওখানে ঠাকুরের দর্শন করে তারপরে বাড়ি যাব।
আর এই রাস্তার ধারে গাছগুলি দেখতে কি ভীষণ ভালো লাগছে দেখুন। এই রোডের পাশে এরকম গাছ লাগানো থাকলে দেখেই যেন মনটা ভালো হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগছিল। তার উপর জানালার ধারে সিটটা পেয়েছিলাম। এই যে প্রায় 2 ঘন্টা গাড়িতে করে আসার পর আমরা পৌঁছে গেছি বক্রেশ্বর মন্দিরে। এটা ছিল বক্রেশ্বর মন্দিরের মেন গেট। চলুন এখান থেকে আবার 2 মিনিট মতো যেতে হবে। আর ওখানে গিয়েই এই যে প্রথমে গাড়ি স্ট্যান্ডে গাড়িটা স্ট্যান্ড করে দেওয়া হয়েছে। এখন সকলে মিলেই গাড়ি থেকে নামছে। এরপর আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখব। এখানে আবার পার্মানেন্ট দোকান করা হয়েছে দেখুন। আসলে সব সময় তো এখানে ট্যুরিস্ট আসে, সে কারণে দোকানগুলো একদম পার্মানেন্ট করে নিয়েছে। আমরা প্রথমেই যাব এখানে মন্দিরটার দর্শন করতে। এই মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন তো হবেই, তার উপর আরও একটা দেখার জিনিস আছে। এখানে নাকি গরম জলের পুকুর আছে। আর ওই গরম জলের পুকুরটা দেখার জন্য সত্যিই আমি ভীষণ আগ্রহী। যাবার আগে এখানে টিকিট করতে হবে। তো আমরা 10 জন মতো না 9 জন মতো ছিলাম, 9টা টিকিট করা হয়েছিল। আর এই যে ভেতরে প্রবেশ করেই কি সুন্দর ফুল গাছগুলো লাগানো আছে দেখুন। এখন শীতের সময় কত সুন্দর সুন্দর ফুল ফোটে। বেশিরভাগ ওই গাঁদা ফুলগুলো ভীষণ ভালো ফোটে। আর ওই গাঁদা ফুলগুলোই দেখুন লাগানো হয়েছে। চাপ গাঁদা ফুলগুলো দেখতে কি ভীষণ ভালো লাগছে গো বন্ধুরা। হলুদ হলুদ গাঁদা ফুলের মাঝে এই লাল সাদা গোলাপি ফুলগুলো কি ভীষণ ভালো লাগছে দেখুন। এই ধারে ধারে ফুলগুলির জন্য যেন জায়গাটির সৌন্দর্যটাও আরও বেড়ে গেছে। আর এই ভেতরে প্রাঙ্গণে এত বড় একটা বট গাছ। এই বট গাছটি আবার মায়ের বেশ পছন্দ হয়েছে। তো মা বলছে, অনু এখানেই আমার একটা ছবি তুলে দিতে দেখি। তো মাকে এখানে বেশ কিছু ছবি তুলে দিলাম। তারপর আমরা এসেছি এই ভেতর দিকে গরম জলের পুকুর দেখতে। এই যে পুকুরটি দেখছেন এটাতেই গরম জল আছে। তবে এই জলটা হাতে গায়ে মাথায় নেওয়া যাবে। মানে আমরা যেমন বাড়িতে গরম জল করে স্নান করি ঠিক ওই টাইপের গরম, খুব বেশি গরম নয়। আর এই সামনের পুকুরটিতে বেশ মানুষজন স্নানও করছিল দেখছিলাম। ভীষণ ভালো লাগছিল যে গরম গরম জলে স্নান করতে শীতের দিনে সকলেরই ভালো লাগবে। তো আমি এখন হাতগুলোই ধুয়ে নিচ্ছি, কারণ আমি স্নান করব না, বাড়িতে ভোরবেলাতেই স্নান করেছি। তো গরম গরম জলটা হাতে নিতেও কি ভীষণ ভালো লাগছিল। একটু মতো জল নিয়ে পশনাওয়ার মাথাতেও দিয়ে দিলাম, আর আমিও মাথাতে একটু ঠেকিয়ে নিয়েছি। এই যে এই সামনের পুকুরটি দেখছেন এটাতে ছেলেরা স্নান করে। আর ওই যে প্রাচীর দেওয়া রয়েছে ওদিকেও আরও একটা পুকুর আছে, ওদিকে মেয়েরা স্নান করে। ওদিকে আর আমি গেলাম না। আমরা এখন যাব এই সামনের দিকে, নাকি আরও গরম জলের পুকুর আছে। মানে এটা তো নর্মাল গরম জল যেটা গায়ে নেওয়া যাবে, তবে সামনের দিকে নাকি এর চেয়েও বেশি গরম জলের পুকুর রয়েছে যেগুলো হাত দেওয়া যাবে না। এই যে পুকুরটা দেখছেন এই পুকুরের জলটা 50 ডিগ্রি গরম। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে জলটা ফুটছে আর হালকা হালকা ধোঁয়াও উঠছে, যেটা ক্যামেরাতে আমি বুঝতে পারছি না যে কতটা কি বোঝা যাচ্ছে। আবার অনেকে এখানে দেখুন অনেক চাল দিয়েছে যেগুলো একদম ভাত হয়ে গেছে। সত্যি এরকম দৃশ্য আমি দেখিনি আগে। এই জলগুলো একটু বেশি গরম, সে কারণে এই জলগুলোতে এরকম বড় বড় ব্যারিকেড করা আছে যাতে এদিকে ভুলেও কেউ হাত না দেয়। এই পুকুরের জলটা সব থেকে উষ্ণ জল। ওই যে বুঝতে পারছেন কেমন ফুটছে আর কেমন ধোঁয়া উঠছে। যারা এখানে আসবেন অবশ্যই এই জায়গাগুলো একবার ঘুরে যাবেন, ভীষণ সুন্দর জায়গা। চলুন দেখি আর কি কি আছে এখানে দেখার মতো। রোজ সকালে স্নান করার আগে গরম জল করতে গিয়ে মা বাবার কাছে বকা খায়। মাকে তাই বলছি, মা এরকম একটা পুকুর যদি ওখানে থাকতো বেশ ভালো হতো বলো, পুকুর থেকে জল তুলতাম আর স্নান করতাম। মা তাই বলছে যে ঠিকই বলেছিস তুই। চলুন এদিকের গরম জলের পুকুরগুলো তো দেখা হয়ে গেছে, এরপর মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুরের দর্শনটাও করে আসি। আমরা সকলে মিলে একসাথেই যাচ্ছি। মন্দিরের ভেতরে নাকি সর্বোচ্চ তাপমাত্রার একটা পুকুর রয়েছে, মানে এটা একদম 100 ডিগ্রি বলতে পারেন। এই যে কেমন ফুটছে বুঝতেই পারছেন। কিছু কিছু মানুষ আবার ঘটি করে জলটা তুলেও দেখছেন, এটা হাত দিলে সত্যিই ছ্যাঁকা খাবে। কত ফুটছে দেখুন জলটা, আর ভাবটাও উঠছে ভীষণ। আর এই ছোট্ট পুকুরটির পাড়েই আবার কিছু মানুষ দেখছি বক্রেশ্বরের জল বোতলে করে বিক্রি করছেন। এটা ওই নর্মাল টেম্পারেচারের উষ্ণ গরম জল। আর এই যে এই সামনের দিকেও দেখছি বেশ অনেক দোকানদানি রয়েছে। এই ঠাকুরের ফ্রেম, কাঁসা, বাটি, মানে ঠাকুরেরই বাসনপত্র সমস্তটাই। জিনিসগুলো দেখতে ভীষণ সুন্দর, তবে দামটা একটু বেশি। একটা জিনিস যেটা 5 টাকা দামের সেটা 7 টাকা 8 টাকায় বিক্রি করলে মানা যায়, তবে 5 টাকার জিনিসটা 15 টাকায় বিক্রি করছে, ওটা কি মানা যায়? আবার 15 টাকার জিনিসটা 50 টাকায়। চলুন
ওই জিনিসপত্র বাদ দিলাম। এখন আমরা মন্দিরের ভেতরে এসেছি, ঠাকুরকে দর্শন করা হয়ে গেছে। এখানে বেশ অনেকগুলি ঘন্টা লাগানো রয়েছে, আর এই ঘন্টাগুলো বাজাতে আমার ভীষণ মজা লাগছে। আমি বেশ এই লাইনের সমস্ত ঘন্টাগুলো বাজিয়েছি, কি ভালো লাগছিল গো ঘন্টাগুলো বাজাতে। এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরের জলটাও কিন্তু উষ্ণ গরম জলের পুকুর। চলুন বাইরের দিকে যাই। আর এই বাইরে বেরিয়ে একটা জিনিস দেখে আমার ভীষণ চোখে পড়লো। এই যে বস্তা সুতোগুলো দিয়ে কি ভীষণ সুন্দর পুতুলগুলো বানিয়েছে দেখুন। দেখে মনে হচ্ছে একদম পুতুল, কিন্তু ওগুলো তুলো দিয়ে বানানো হয়েছে। দারুণ সুন্দর হাতের কাজ বলতে হবে। এই যে এদিকেও লাইনেও ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে, ব্যাগগুলো ভীষণ সুন্দর। তবে তারাপীঠের থেকে এখানে দেখছি আরও ডবল দাম। সত্যি বলতে জিনিসের এত দাম দেখে শুধুমাত্র জিনিসগুলো দেখেই এসেছি প্রাণ ভরে, আর নিয়ে আসা হয়নি কিছুই। ওখানে স্মৃতি বলতে একটুখানি ফটো ফ্রেমগুলো এনেছিলাম ঠাকুরের। চলুন, অনেকটা দেরি হয়ে গেছে, 3:30 4টে মতো বাজে এখন। খিদেও পেয়েছে প্রচণ্ড জোরে। এলাম আমরা একটা হোটেলে, এখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত, একটা তরকারি আর মাছ দিয়ে দুপুরের খাবারটা সারলাম। আর খাওয়া দাওয়ার পরে একটা আইসক্রিম খেয়েছি, ভীষণ ইচ্ছা করছিল খেতে। মানছি ঠান্ডা লাগছে, তার সত্ত্বেও খেয়ে ফেলেছি, লোভটা আর সামলাতে পারিনি। চলুন এরপর বাড়ির দিকে ফিরছি। আর আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন। টাটা।